সেদিক থেকে একটা ইট আমার ঘাড়ে লাগে, সাথে সাথে আমি শুয়ে পড়ি এবং যুবলীগ পুরো পুরান ঢাকা দখল করে নেয়, আমাদেরকে লক্ষ্মীবাজার হামলা করে এবং আমাদের অনেকেই তখন আহত হয়। তো কোটা আন্দোলন যখন শুরু হয়, প্রথম দিকে এই কোটা আন্দোলনে আমার কোনো আগ্রহ ছিল না, কারণ আমার মনে এই বাংলাদেশে থাকার কোনো ইচ্ছা ছিল না। কারণ এই দেশ মূলত আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনার শাসন চলতেছিল, এই দেশে আমি তেমন কোনো আশা খুঁজে পাচ্ছিলাম না। এবং আমার বন্ধু বান্ধব অনেককেই দেখেছি আন্দোলনে যোগ দিতে, এবং অনেকেই পরবর্তীতে আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করতেন যে এটা আসলে কোনো আলটিমেট সলিউশন না, কারণ 2018-তেও কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং সেই কোটা আবার ফেরত এসেছে। এবং 8 তারিখের দিকে মূলত জগন্নাথ থেকে বিশাল বড় একটা মিছিল 0 পয়েন্টের দিকে যায় এবং সেখানে অংশগ্রহণ করি। আমরা আলোচনা করতে থাকি যে আসলে সামনে কি হবে, এবং ধীরে ধীরে ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি ভাই আমাদের নির্দেশনা দেন যে আমরা এই আন্দোলনে সর্বোচ্চভাবে থাকব। এবং জানেন, ধীরে ধীরে এই আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে যায় যখন শেখ হাসিনা সরকার আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। এবং এই গালি দেওয়ার পরে আমি এমন লোকদেরকে আসলে আন্দোলনে দেখতে পেয়েছি যাদের এই আন্দোলনে থাকার কথা না, এবং অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা এই আন্দোলনের সুযোগে ছিল না, তাদেরকেও আমরা এই আন্দোলনে সমর্থন দিতে দেখেছি। এবং 14 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান চলতেছিল, তখন তাৎক্ষণিকভাবে জগন্নাথ থেকে রাত 1টার দিকে এই মিছিলটা করা হয়। এবং ওই সময় মূলত প্রথমবারের মতো আমি অনেককে দেখেছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং তারা মনে করে যে এটা একটা পরিণতির দিকে আসলে যাবে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সকল ক্যাম্পাস থেকে রাজু ভাস্কর্যের দিকে সবাই যায়, এবং জগন্নাথ থেকে একটা বিশাল মিছিল নিয়ে আমরা মূলত ওখানে যাই। যাওয়ার পরে সেখানে দেখতে পেলাম যে ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট থেকেও স্টুডেন্টরা সেখানে এসেছে। এবং তখন মূলত খবর আসে যে সূর্য সেন হল এবং বিজয় 71 হলে স্টুডেন্টদেরকে আন্দোলনে বের হতে দিচ্ছে না। তখন আমরা তাদেরকে উদ্ধারের জন্য যাই। সেখানে যাওয়ার পর মূলত ছাত্রলীগের সাথে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগ বহিরাগত এনে আমাদের উপর হামলা পরিচালনা করে, এবং সেখানে অনেক নারী শিক্ষার্থী আহত হয়। তো আমরা মূলত জগন্নাথের যারা একসাথে ছিলাম সকলে বিচ্ছিন্ন হয়ে যায়, কে কোন জায়গায় আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। তো সেই মুহূর্তে আমি চানখারপুলের দিকে অবস্থান করি এবং দেখি যে অমর একুশে হলের সামনে প্রায় 50 থেকে 60 জন ছাত্র তারা লাঠি নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কাদের মিছিল, এটা কি সাধারণ ছাত্রদের না ছাত্রলীগের? তারা বললো সাধারণ ছাত্রদের। তো তাদের সাহসিকতা দেখে মূলত আমি সেখানে অংশগ্রহণ করি, এবং পরবর্তীতে শহীদুল্লাহ হল এবং অমর একুশে হল সম্মিলিতভাবে ছাত্রলীগকে প্রতিহত করে। আমরা অবস্থান করছিলাম শহীদুল্লাহ হলের বাম পাশের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর ছাদে, এবং সেখানে বস্তা বস্তা ইট আনা হচ্ছিল। সেখান থেকে মূলত ছাত্রলীগকে প্রতিহত করা হচ্ছিল। একদিকে শহীদ মিনার চানখারপুল থেকে শহীদুল্লাহ হলের দিকে যে রুটটা গেছে সেখান থেকে হামলা পরিচালনা করছিল, এবং শহীদুল্লাহ হলের গেট থেকে বের হয়ে ছাত্ররা ধাওয়া দিচ্ছিল, তারা পাল্টা ধাওয়া দিচ্ছিল, এইভাবে চলতেছিল। তো হঠাৎ করে আমার অজান্তেই মূলত ডান পাশ থেকে, যেদিক থেকে মূলত ছাত্ররা ধাওয়া দিচ্ছিল গেটের ভিতর থেকে, সেদিক থেকে একটা ইট আমার ঘাড়ে লাগে। সাথে সাথে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 শহীদুল্লাহ হলের ভাইরা মূলত আমাকে ধরে নিয়ে সেখানে পানি টানি দিয়ে তারপর জানতে পারি যে মূলত ওই দিক থেকেও মহানগর ছাত্রলীগের একটা গ্রুপ এসেছে এবং তারাও হামলা পরিচালনা করছে। একের পর এক তারা ককটেল বিস্ফোরণ করছে। তো সেইখানে যাওয়ার পর মূলত ওইখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি। সন্ধ্যা পর্যন্ত অবস্থান করার পরে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাই। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যখন বাসায় ফিরে আসি, বাসায় ফিরে আসার পর খবর পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির মহানগর দক্ষিণ এবং মহানগর পূর্ব তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সকলে যাতে চানখারপুল অবস্থান করে। এবং আমি যেহেতু তখন আহত এবং বাসায় এসেছি, আমার প্রচন্ড জ্বর চলে আসছিল, তখন আমি সেখানে অংশগ্রহণ করতে পারি নাই। তো তারপর ধীরে ধীরে আমরা এই আন্দোলনটা একটা পর্যায়ে যাইতে দেখলাম, এবং দেখলাম যে প্রায় শহীদ আবু সাইদ সহ প্রায় 6 জন সেখানে শহীদ হলেন। এই শহীদ হওয়ার পরেই মূলত আমরা চিন্তা করলাম যে এটা আর কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না, এবং পরবর্তীতে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত হলো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হলো। এবং এটা আমার একটা আশা জাগালো যে না, 6 জনের শাহাদাত আসলে বৃথা যায় নাই, এবং এই আন্দোলনটা একটা পরিণতি দিয়ে গেছে। আমরা যদি ছাত্র রাজনীতি আর ঢুকতে দিতে না পারি, ছাত্রলীগকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দিতে পারি, তাহলে আমরা এটা একটা পরিণতি পাবো। কিন্তু আমরা আরো বড় কিছু হবে সেটা কখনো আশা করতে পারি নাই। এটা একটা সরকার পতনের দিকে যাবে সেটাও কল্পনা করতে পারি নাই। তো যাই হোক, আমরা পুরান ঢাকাতে দীর্ঘ একটা লড়াই ফেস করেছি।
আমরা 19 তারিখে ছাত্রলীগের হামলার মুখোমুখি হয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে তখন প্রবেশ করতে দেয় নাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে যখন কারফিউ দেওয়া হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো হল নেই, আপনারা জানেন যে আমরা মেসে মেসে অবস্থান করতেছিলাম, তখন মেসে মেসে মূলত পুলিশ হানা দিচ্ছিল এবং কয়েক জায়গায় গ্রেফতারেরও ঘটনা চলে আসতেছিল কেরানীগঞ্জের দিকে। তখন আমরা আমাদের যে মেসগুলো ছিল, মেসগুলো থেকে ছাত্র শিবিরের যত প্রকারের প্রকাশনা এবং বই আছে সবগুলা বস্তাবন্দি করে রাতের আধারে মূলত আমরা আরেকটা মেসে রেখে সেখান থেকে সবাইকে চলে যেতে বলি এবং আমরা সেই মেসটা তালা দিয়ে রাখি। এবং এটা করার পরে মূলত কারফিউ যখন দেওয়া হয়, কারফিউর মাঝখানে একদিনের জন্য একটু শিথিল করা হয়েছিল, তখন আমরা অনেকেই বাসায় চলে যেতে বলি, কারণ আমরা মেসে আসলে স্টে করা পসিবল হচ্ছিল না। পরবর্তীতে বাসায় যাওয়ার পরে যখন ইন্টারনেট অফ ছিল, চারদিকে কোনো খবর পাচ্ছিলাম না। আপনারা জানেন আমার বাসা হচ্ছে নরসিংদী, তো নরসিংদীতে ভয়াবহ কিছু হামলা হয়েছিল, মেয়রের বাসায় হামলা হয়েছিল এবং জেলখানা ভেঙে মূলত কয়েদিরা পালিয়েছিল। তো এইসব ঘটনার পরে আমি বুঝতে পারি যে আন্দোলনটা ইনশাল্লাহ একটা পরিণতির দিকে যাবে। এবং পরবর্তীতে যখন খবর পাই, আমি 2 তারিখ রাতে খবর পাই যে আগামীকাল এক দফার ঘোষণা হবে। তো ঘোষণা হওয়ার পরে মূলত ধীরে ধীরে এটা আন্দোলনটা শেষের দিকে যাবে। তো আমি 3 তারিখ সকালবেলা বাসা থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং ভেঙে ভেঙে নারায়ণগঞ্জ এবং হচ্ছে এদিক দিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পথে আমি মানুষজনকে দেখতেছিলাম যে অনেকেই ঢাকামুখী হচ্ছিল, শুধু এই কারণে যে আজকে এক দফা ঘোষণা হবে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে শহীদ মিনারে এক দফা ঘোষণা হয়। এক দফা ঘোষণা হওয়ার পরে 4 তারিখ আমরা পুরান ঢাকায় যুবলীগের মুখোমুখি হই এবং যুবলীগ পুরান ঢাকা দখল করে নেয়, আমাদেরকে লক্ষ্মীবাজার হামলা করে এবং আমাদের অনেকেই তখন আহত হয়। পরবর্তীতে 5 তারিখ লং মার্চ টু ঢাকা ঘোষণা হয়েছিল 6 তারিখ, কিন্তু সেটা একদিন আগে এনে 5 তারিখ ঘোষণা করা হয়। তখন আমরা মেসে যারা ছিলাম, আমার ছাত্র শিবিরের ভাইরা, সকালে ওই দিন রাতে শবেদারি পালন করি, তাহাজ্জুদ নামাজ শেষ করে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ এটা আমাদেরকে সফল করো, শহীদ হিসেবে কবুল করো অথবা আমাদেরকে গাজী হিসেবে কবুল করো। পরবর্তীতে আমরা 5 তারিখ চানখারপুল হয়ে মূলত শহীদ মিনারে ঢোকার চেষ্টা করি। সেখানে দেখেছি যে হাজি সেলিমের যে সন্ত্রাসী বাহিনী তারা লোক জোগাড় করতেছিল যেন স্টুডেন্টরা কোনোভাবে না আসতে পারে। তো চানখারপুল দীর্ঘ সময় আটকা থাকার পরে প্রায় 2টার দিকে খবর পাই যে সেনাপ্রধান ভাষণ দিবে। তো এই ভাষণের কথা শুনে তখন লোকজন অনেক আনন্দ পায় এবং পরবর্তীতে আমরা 2:30টার দিকে পুলিশ হামলা বন্ধ করে। তখন বুঝতে পারি যে না, সরকারের পতন হয়ে গেছে। তখন আমরা ধীরে ধীরে চানখারপুল থেকে শহীদ মিনার হয়ে আমরা গণভবনের দিকে যাই এবং গণভবনে যাওয়ার পরে মূলত যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, 15 বছরের যে ক্ষোভ আমরা সেটা দেখতে পেয়েছি এবং গণভবনের অবস্থা তখন খুবই ভয়াবহ ছিল। তো মানুষজন খুবই আনন্দিত ছিল এবং ঢাকার সকল মানুষ তখন রাস্তায় নেমে আসে। এটা দেখে আমরা সকালে ওখানে 2 রাকাত শুকরিয়া সালাত আদায় করি। এর মাধ্যমে মূলত আমরা এই স্বাধীন বাংলাদেশ যেটা সেটা দেখতে পেয়েছি।